অ্যাডাম আব্বাসকে নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাতে চাই যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল যশোরের শামসুহুদা একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে বা ক্যাম্প করছে। সেই মাঠের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাতে চাই। মাঠের অবস্থাটা আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। এই রকম মাঠে যদি বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এএফসি কাপের জন্য যদি টুর্নামেন্টের জন্য ক্যাম্প করে তাহলে তারা কেমন খেলতে পারে সেটা আপনারা একটু দয়া করে কমেন্ট সেকশনে লিখে যাবেন। বাফুফের অবস্থা করুন আমরা জানতাম, কিন্তু এতটাই কি করুন যে যশোরের মতন এরকম একটা অখ্যাত জায়গায় গিয়ে তাদেরকে এরকম একটা বাজে মাঠে তাদের খেলতে হচ্ছে। আনবিলিভেবল, আনবিলিভেবল। আপনি অ্যাডাম আব্বাসকে নিয়ে কথা বলবো। অ্যাডাম আব্বাস এসেই যদি দেখে এই মাঠের অবস্থা, মাহে খান যে ওখানে আছে অলরেডি দেখে যেতে অবস্থা, দেখে এই অবস্থা, বা আরও যারা বিদেশি বংশোদ্ভূত আসছে তারা যদি দেখে মাঠের এই অবস্থা, তারা তো এইরকম মাঠে কখনোই খেলেনি। তাহলে তাদের প্রথম ধারণাটা কি হবে, কি চিন্তা করবে যে বাংলাদেশের কোন দেশে খেলতে আসলাম, কোন মাঠে খেলতে আসলাম, কোন পরিবেশে খেলতে আসলাম। বাফুফে কি এইটাই চিন্তা করে নাই যে ওখানে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে মাঠের এই অবস্থা হতে পারে, বা মাঠের আসলেই চেহারাটা কি, মাঠের নিষ্কাশন ব্যবস্থাটা কেমন। যাক, একটা মাঠ আছে বাংলাদেশের, বাংলাদেশ জাতীয় মাঠ যেটা, সেটা সুন্দর হয়েছে তাই বলে অন্যগুলো মাঠ একটাও মানেন না, এটা আপনাকে ভাবতে হবে। এবং এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ ফুটবল যতদিন এগোতে চাইবে ততদিন মাঠ উন্নতি না করলে এগোনো সম্ভব হবে না। যাক, অ্যাডাম আব্বাস শুরুতে এসেই মনে হয় তার ধারণাটা করে ফেলছে। কিন্তু আসলে অ্যাডাম আব্বাসকে নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এতদিন অনেক ভিডিও দেখছেন অ্যাডাম আব্বাস এরকম, অ্যাডাম আব্বাস সেরকম, কিন্তু আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো অ্যাডাম আব্বাস সিনিয়র লেভেলের এমন কোনো পারফর্মার না, ফারহান ওয়াহিদ লেভেলের বা লুই ওয়াটসন লেভেলের এমন কোনো পারফর্মার না যাকে নিয়ে এখনই হাইপ তোলা যায়। এখনই হাইপ তোলার মতন অ্যাডাম আব্বাসকে নিয়ে তেমন কোনো পারফর্মার না। কিউবা মিচেলের এমন কোনো পারফর্মার ছিলেন না। সবাই ভালো একাডেমি থেকে বড় হয়েছে, কিন্তু দিন শেষে সবাই হারাই গেছে। কিউবা মিচেলের বন্ধু জুড বেলিংহ্যামের ভাই, সে এখন খেলে বর্ষা ডটমুন্ডে, আর কিউবা মিচেল এখন খেলে ষষ্ঠ সপ্তম টায়ারে খেলে। যাও, এই যখন অবস্থা হচ্ছে তখন অ্যাডাম আব্বাসকে নিয়ে খুব বেশি আশাবাদী আমি আপনাদেরকে হতে বলবো না। তবে একটা জিনিস ঠিক, এই পোটেনশিয়াল খেলোয়াড়টার জন্য আমাদের অনেক কিছু করার আছে, যেগুলো করলে আমরা এই ছেলেটাকে আরও অনেক কিছু করতে পারি, আমাদের দেশ থেকেই করে দিতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে যে তার ভিতরে সেই মানসিকতাটা আছে। যখন সে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বড় হয়, তারপর সে বার্নলির একাডেমিতে বড় হয়, তখন ধরে নিতেই হবে যে তার টেকনিক্যাল নলেজ, তার টেকনিক্যাল অ্যাপিয়ারেন্স সব কিছু ভালো। এবং বংশোদ্ভূত যদি বলছি বাংলাদেশি, কিন্তু সেটা তার মায়ের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে জ্যামাইকান। সো জ্যামাইকান বংশোদ্ভূত খেলোয়াড়রা সাধারণত ফিজিক্যালি খুব ফিট থাকে এবং তাদের শারীরিক গঠন এতটাই ভালো হয় যে তারা একদম 90 মিনিটস ফুল রিদমে খেলতে পারে। সো এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। অনূর্ধ্ব-20 দলে এরকম কয়েকটা খেলোয়াড় দরকার যারা ফুল রিদমে খেলে যাবে, এবং তার মতন একজন ভার্সেটাইল প্লেয়ার যে লেফট উইং খেলতে পারে, রাইট উইং খেলতে পারে, অ্যাটাকিং মিডে খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে। সো তাকে ইউজ করার জন্য বাংলাদেশ কোচিং প্যানেল কোন জায়গাটা বেস্ট অপশন মনে করছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। বাট রিসেন্টলি যে অবস্থাটা দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডাম আব্বাস সম্পর্কে আমরা আশাবাদী হই, কিন্তু খুব বেশি হাইপে তোলার দরকার নেই। কারণ অ্যাডাম আব্বাস তার ক্যারিয়ারে খুব বেশি প্রমাণ কিছু করতে পারেন নাই। সে সিনিয়র ক্লাবে একটা খেলছে, সেটা হচ্ছে তাও একদম নিচের সারির টায়ারের দিকে উইনসবে একটা টাউনের একটা ক্লাবে খেলছে। সেখানে মনে করো একটা ম্যাচ পাইছিল, কিন্তু সেই ম্যাচগুলোকে সিনিয়র লেভেল ধরা যাবে না, কারণ এগুলো প্রিমিয়ার লিগের কোনো টায়ারের ম্যাচই না। মানে পঞ্চম স্তর পর্যন্ত কোনো টায়ারের ম্যাচই সেটা পড়ে না। সো এটাকেও আমরা সিনিয়র লেভেল ধরবো না। কিন্তু এখন অনূর্ধ্ব-20 যখন আসবে তখন সে সিনিয়র লেভেলের খেলোয়াড়দেরকে তাকে ফেস করতে হবে। বাংলাদেশের বিপক্ষে যেসব অনূর্ধ্ব-20 দল খেলবে তারা অনেকেই জাতীয় দলের খেলোয়াড় থাকবে, এটা আশা করাই যায়। সো ওই জায়গাটা থেকে অ্যাডাম আব্বাসের পরীক্ষাটা শুরু। এখন অ্যাডাম আব্বাসের কতটুকু পোটেনশিয়ালিটি ছিল, তাকে কেন ডাকা হলো, সেই ব্যাপারটা যদি আমি আলাপে আনি তাহলে ডেফিনেটলি আপনাকে এটা ভাবতে হবে যে বাংলাদেশ কোচিং প্যানেল তার ভিডিও অ্যানালাইসিস করে এটা নিশ্চিত হয়েছে যে তাকে দিয়ে আমাদের কাজটা হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে রোনান সুলিভান, ডেকনান সুলিভান এরা তাদের একাডেমিক ক্যারিয়ারের জন্য আসতে পারেনি, লেখাপড়ার জন্য আসতে পারেনি, কিন্তু তারা যদি আসতো তাহলে ডেফিনেটলি আমি বলতাম যে তারা খুব ভালো একটা টিম নিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও যে 5 জন বিদেশি আসছে তারাও ডেফিনেটলি খুবই সলিড, গুড। কিন্তু আমার কাছে মনে হয় রোনান এবং ডেকলানের অভাবটা একটু আমাদেরকে ভোগাবে, কারণ ডেকলান হয়তো অতটা না ভোগালেও রোনানের জায়গাটা আমাদেরকে একটু ভোগাবে। কারণ রোনানের জায়গায়
রোনান অনবদ্য। রোনান যেসব করে দেখাইছে সাফে, সেটা আমাদেরকে প্রমাণ করে দেয় যে এএফসিতে যদি রোনান থাকতো ডেফিনেটলি আমরা একটু আপার হ্যান্ড থাকতাম। যাই হোক, রোনানের জায়গায় অ্যাডাম আব্বাস থাকবেন। তো অ্যাডাম আব্বাস কতটুকু কী করতে পারেন সেটা সময় বলে দিবে, সেটা স্কোয়াড ঘোষণা হোক তখন আমরা এটা আলাপ করবো। কিন্তু অ্যাডাম আব্বাসের যে ক্যারিয়ার বা যে ক্যারিয়ার পাথ, সেখানে থেকে আমরা শুধু একটা জিনিস খেয়াল করতে পারি, তার ভেতরে ভার্সেটাইলিটি আছে, দুর্দান্ত গতি এবং শর্ট স্পেসে খুব ভালো পেস অ্যাক্সিলারেশন করতে পারে, অনেকটা বলতে পারেন বোকা সাকা টাইপের। এবং যদি 1 ভার্সেস 1 সে খুবই ভালো দুর্দান্ত মানে ওয়ার্ক করতে পারে। এটাকে আপনি যদি তুলনা করেন তাহলে বলবো জেরেমি ডোকুর সাথে। আবার যদি বলেন যে হচ্ছে যে সে ডিরেক্ট রান নাই, অনেক সময় উইঙ্গার পাস দিয়ে খেলে, কিন্তু সে মানে সেন্টার ব্যাকদেরকে ডিরেক্ট রান নিয়ে সেন্টার ব্যাকদেরকে পরাস্ত করার চেষ্টা করে, সেটাও হচ্ছে তার মধ্যে আছে। এবং সেই জিনিসটাই আমার মনে হয় যে বাংলাদেশের প্রেসিং ইউনিটকে আরও বেশি প্রেস করতে সহায়তা করবে এবং খুব বেশি প্রেস করার জায়গাটা তৈরি করে দেবে। সো এরকম একটা প্রোফাইলের খেলোয়াড়কে যদি আপনি নার্সিং করতে পারেন বা আরও বেশি করতে পারেন, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ জাতীয় দলের জন্য হয়তো একটা প্রসপেক্ট তৈরি হবে। কিন্তু তার ক্লাব ক্যারিয়ার এখন খুবই নর্মাল অবস্থায়, মানে এখন সে ফ্রি এজেন্ট, কোথাও সে নেই। এখন তার জন্য একটা ক্লাব পাওয়া, সে ক্লাবে পারফর্ম করা, সে ক্লাবে খেলতে পারা, এটা যদি করতে না পারে, অ্যাডাম আব্বাসকে শুধু জাতীয় দল, শুধু অনূর্ধ্ব-20 দলে নিয়ে এসে আমরা খুব বেশি লাভবান হব না। এই কথাটা যখন আমি বলছি, অনেকে আমাকে গালি দিতে পারেন, ভাই একটা কথা মনে রাখবেন, ক্লাবে একটা খেলোয়াড় খেলা শেখে জাতীয় দলে এসে পারফর্ম করে। ভালো ক্লাব ছাড়া, ভালো গেম টাইম ছাড়া একটা খেলোয়াড়কে কখনোই আপনি ওই মানের খেলোয়াড় বলতে পারবেন না বা সে হতে পারবে না। সো এই মুহূর্তে অ্যাডাম আব্বাসের জন্য একটা খুবই জরুরি প্রয়োজন, সেটা হচ্ছে যে ভালো একটা ক্লাব এবং ক্লাবে গেম টাইম পাওয়া। সো যতদিন তিনি ফ্রি এজেন্ট থাকতেছেন ততদিন আমি মনে করি তার খেলার মান নিয়ে আমাদেরকে অত বেশি আশাবাদী হওয়ার জায়গা থাকবে না। অ্যাডাম আব্বাসকে নিয়ে আমরা আশাবাদী এই কারণে, খুব পোটেনশিয়াল, খুবই প্রয়োজনীয় একজন লোক, তাকে আমাদেরকে নিজেদের প্রয়োজনে তাদেরকে তৈরি করে নিতে হবে, সেট করে নিতে হবে। কিন্তু তার ক্যারিয়ারটা করতে হলে তাকে অবশ্যই তার ক্লাব ক্যারিয়ার দিকে মনোযোগ দিতে হবে। সেটা অবশ্যই বসুন্ধরা কিংস না, সেটা ডেফিনেটলি ইংল্যান্ড হোক বা যেখানে হোক, সেটা তার ক্লাব ক্যারিয়ার দিকে মনোযোগ দিক, সিনিয়র লেভেলে পারফর্ম করুক, তারপর আস্তে আস্তে সে বাংলাদেশ জাতীয় দলের দিকে আসতে পারে। কিন্তু অ্যাডাম আব্বাসকে নিয়ে এখনই যে হাইপটা ক্রিয়েট করছেন, আমার মনে হয় এই হাইপটা এখনই ক্রিয়েট করার দরকার নেই। অ্যাডাম আব্বাস ইজ গুড প্রসপেক্ট। এই অ্যাডাম আব্বাস যদি তার ক্লাব ক্যারিয়ার ঠিক রাখতে পারে, নিজের প্রসপেক্ট তৈরি করতে পারে, বাংলাদেশের জন্য সে বুকায় সাকা হতেই পারে, এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে তার ক্লাব ক্যারিয়ার আগে ঠিক করতে হবে। এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।